আমার মনের মধ্যে একটাই ওই ক্ষোভ, দুঃখ, রাগ, কষ্ট যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা মেসেজ করতে পারতেন, কেমন আছিস তুই। যে ডায়মন্ড হারবার মডেল যেটা, সেটা ছিল এই জাহাঙ্গীর মডেল। জাহাঙ্গীরের মতো লোকেরা ওই ইভিএম এর ওপর সেলোটেপ লাগিয়ে ভোট করাতো। তৃণমূলের সংগঠন শূন্য তৃণমূল কংগ্রেসটা বিগত 1-1.5 বছর ধরে চলছিল একটা বেসরকারি সংস্থা আইপ্যাক আর পুলিশের ওপর। বিজেপি জেতেন, তৃণমূল হেরেছে। মানুষ তৃণমূলের ওপর বিরক্ত হয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপির আজকের দিনেও সেই সংগঠন। তৃণমূলের এই পরিস্থিতি হয়েছে লোয়ার লেভেলের তৃণমূলের কর্মীদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মা বোনেদের সাথে অপমান করা, মা বোনেদের অত্যাচার করা, আর তারপরে লাগামহীন তোলাবাজি। আপনার অহংকার যদি মাত্রা ছাড়িয়ে যায় না, তাহলে আপনার পতন অনিবার্য। তৃণমূল কংগ্রেসের ভেতরেও কিন্তু বহু হামজা আলী মাদারি আছে, বহু ধুরন্ধর আছে। তৃণমূলের তো বড় বড় ল ফার্ম আছে, বড় বড় ল ফার্ম, ফক্সেন মন্ডল, অ্যাকুইল, বড় বড় ল ফার্ম। তারা একটা স্টে অর্ডার নিতে পারলো না। নমস্কার, পডকাস্ট উইথ সময় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, কিছুদিন আগে আমাদের সাথে এমন এক মানুষ রয়েছে যাকে অনবরত টিভির পর্দায় দেখা যেতেন, কিন্তু বর্তমানে তিনি কিন্তু সাসপেন্ডেড। তাকে দেখা যায় না টিভির পর্দায়, বাট সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এখনো তিনি একই রকম অ্যাক্টিভ রয়েছেন। তো বুঝতেই পারছেন কার কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন রিজু দত্ত। দাদা, আপনাকে স্বাগত সময় কিছু। নমস্কার। দাদা, একটা সময় অনবরত টিভির পর্দায় তোমাকে দেখা যেত, আজকে সোশ্যাল মিডিয়ায় এই কোনো একটা গ্যাপ কি কখনো ফিল করছো তুমি? না, এখনো তো আমি টিভির পর্দায় আছি, স্টেট চ্যানেলে কম, বাট ন্যাশনাল চ্যানেল তো আজকেও আমার শো আছে তোমাদের ইন্টারভিউর পরে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখন তো আমি তৃণমূলের সদস্য নয়। আগে যখন টিভির পর্দায় যেতাম তখন তো তৃণমূলের পক্ষ থেকে যেতাম, এখন তৃণমূলের পক্ষ থেকে নতুন ছেলেমেয়েরা যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে, তো সব ভালো, তো তারাও তো সুযোগ পাচ্ছে। কিন্তু আমার কোনো অসুবিধা নেই। আমি চুটিয়ে দল করেছি, বুক চিতিয়ে দল করেছি, প্রাণপাত করে দল করেছি, এবং দলের সবচেয়ে কঠিন যে অ্যাসাইনমেন্টগুলো, পঞ্চায়েত নন্দীগ্রাম করেছি, সেবাশ্রয় নন্দীগ্রাম করেছি, বিজয়া সম্মেলনী নন্দীগ্রাম করেছি, প্রতিবাদ সভা নন্দীগ্রাম করেছি। তো আমার কোনো ভ্রুক্ষেপ নেই, শুধু একটাই দুঃখ, কষ্ট, ক্ষোভ বা রাগ যেটাই বলো, সেটা হচ্ছে 4 তারিখ বাংলায় পরিবর্তন হওয়ার পর যখন তৎকাল বিজেপিরা আমাদের বাড়ির ওপর হামলা চালাচ্ছিল, আমাদের বাড়ির মা বোনেদের নোংরা নোংরা কথা বলছিল, ফোন করা হচ্ছিল, থ্রেট দেওয়া হচ্ছিল, তখন দলের শীর্ষ নেতৃত্ব কেউ পাশে দাঁড়ায়নি, কেউ ফোন ধরেনি, আজ অবধি কেউ হোয়াটসঅ্যাপ করেনি। আমি প্রথম দিন থেকে সাসপেন্ড হওয়া অবধি, মানে 9 তারিখ অবধি, 9 মে অবধি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছি। তো আমার মনের মধ্যে একটাই ওই ক্ষোভ, দুঃখ, রাগ, কষ্ট যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা মেসেজ করতে পারতেন, কেমন আছিস তুই। এর বাইরে আর কিছু আশা নেই। তো দাদা, ফলতা ফলতা আজকে উপনির্বাচনে এখনো পর্যন্ত যা খবর তাতে 87% পোল রয়েছে। তো ওই ফলতা, যেখানে বলা ডায়মন্ড হারবার মডেল, তৃণমূলের গড়, যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখেরও বেশি ভোটে জিতেছিলেন, রেকর্ড মার্জিন। তো সেখানে এরকম পালা বদল, তার উপরে এবারে যে জাহাঙ্গীর, যে পুষ্পা বলেছেন ঝুঁকে নেই, সে ঝুঁকে গিয়ে মানে বলা যায় যে সে মাঠ ছেড়ে পালিয়ে গেল। কতটা খারাপ বা কতটা লজ্জার তৃণমূল? না, তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে ডায়মন্ড হারবার মডেল যেটা, সেটা ছিল এই জাহাঙ্গীর মডেল। জাহাঙ্গীরের মতো লোকেরা ওই ইভিএম এর ওপর সেলোটেপ লাগিয়ে ভোট করাতো। তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলের সংগঠন শূন্য তৃণমূল কংগ্রেসটা বিগত 1-1.5 বছর ধরে চলছিল একটা বেসরকারি সংস্থা আইপ্যাক আর পুলিশের ওপরে। কারণ যদি দলের সংগঠন থাকতো, তাহলে আজকে জাহাঙ্গীর, পুষ্পা, না পুষ্পা, সেসবের মধ্যে আমি ঢুকছি না, তাহলে তো তৃণমূল মাঠে থাকতো। আজকে যখন বিজেপির ফলতার প্রার্থীর জন্য শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী প্রচার করছে, তো জাহাঙ্গীরের প্রচারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সাংসদ, যিনি 7,11,000 ভোটে জিতেছিলেন, ডায়মন্ড হারবার মডেলের রচয়িতা, তিনি যাননি কেন? দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি কেন? তো জাহাঙ্গীরের তো দোষ দিয়ে লাভ নেই, এর দায় দলের শীর্ষ নেতৃত্বকে নিতে হবে। তারা যায়নি কেন? তারা তাদের ক্যান্ডিডেটকে এরকম মাঝ জলে ফেলে দিয়েছে কেন? মানে তুমি বলতে চাইছো দাদা যে 80 থেকে যেটা 81 হতে পারতো, ইচ্ছাকৃত 80-তে আটকে গেছে। আমরা চাই না আর একটা। না, দেখুন, আমরা চাওয়া না চাওয়ার ব্যাপার নয়, আমার কথা হচ্ছে সারা বাংলায় ভোট হয়েছে। তৃণমূল এই বাজারেও, যেখানে এসআইআর এ 91 লক্ষ বাঙালির নাম বাদ দিয়ে দিয়েছিল,
নির্বাচন কমিশন, সেইখানেও তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক আছে, 41% ভোট পেয়েছে। শুধু ফলতাতেই কেন এই সব সেলোটেপের অভিযোগ উঠছিল? ওয়াই? কিসের জন্য? কোনো দরকার তো ছিল না এইসব, আর অন্য কোথাও তো হয়নি এই অভিযোগ, ফলতাতেই হয়েছে। শুধুমাত্র ফলতা। তো তাহলে ফলতার যে প্রার্থী ছিল এবং দলের শীর্ষ নেতৃত্ব, তাদের দায় নিতে হবে। আর ডায়মন্ড হারবার মডেলের কি অবস্থা এখন তো বাংলার মানুষের সামনে সেটা পরিষ্কার। আজকে এই বাজারে যে দল বিগত 15 বছর ধরে শূন্য, এই সবে এক হয়েছে, তারাও 300-400 ছেলে নিয়ে লাল পতাকা নিয়ে মিছিল করছে। তৃণমূলের সংগঠন, তৃণমূলের ছেলেগুলো কোথায়? যে দল 215 ছিল, তাদের সংগঠন, তাদের ছেলেপুলে, তাদের কর্মীরা কোথায়? তো এখনো অনেক কর্মী আছে যারা ঘর ছাড়া, আর একে একে যেভাবে দেখা যাচ্ছে যে একের পর প্রতিদিন টিভি খুললে বা প্রতিদিন ঘন্টায় ঘন্টায় আপডেট যাচ্ছে তৃণমূল কাউন্সিলর না তৃণমূল কোনো নেতা গ্রেপ্তার গ্রেপ্তার গ্রেপ্তার। তো পুরো তো মানে মনে করো দাদা কাউন্সিলর গ্রেপ্তার হয়ে গেল, তো তার ওয়ার্ডটা তো পুরোটাই শূন্য হয়ে গেল। এটা তো একটা অসুবিধা হচ্ছে। কিন্তু এই যে আমি বলছিলাম না, কর্মীরা কোথায়, একটা জিনিস বুঝতে হবে, যে কোনো দল নেতাদের ওপর দাঁড়িয়ে থাকে না, কর্মীদের ওপর দাঁড়িয়ে থাকে। এই যে বিজেপি জিতেছে, 207টা আসন পেয়েছে, আমি তোমার চ্যানেলে একটা বড় কথা বলছি, বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে। মানুষ তৃণমূলের ওপর তিতিবিরক্ত হয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিজেপির আজকের দিনেও সেই সংগঠন নেই, বিজেপির মুখপাত্র নেই। আপনি যদি দেখেন বাংলার চ্যানেলগুলো, তাতে যত বিজেপির লোকেরা মুখপাত্র হয়ে যাচ্ছে, তারা বিজেপির বিজয়ী বিধায়ক। তাদের বিধানসভায় আগামী দিনে প্রচুর কাজ থাকবে, প্রচুর কাজ থাকে। বুঝতে পারছেন? তো সেই দল এত আসন পেয়ে কি করে জিতলো? কারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দেয়নি। আর যে কর্মীরা 4 তারিখ থেকে ঘর ছাড়া, যে কর্মীদের জমি জমা দখল হয়ে গেছে, যে কর্মীদের দোকানপাট দখল হয়ে গেছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই কর্মীরা নিজের থেকে কখনো কোনো বিজেপির নেতার হাতে পায়ে ধরে, কখনো কোনো বিজেপি নেতার কাছে মাপছে, কখনো কোনো বিজেপির নেতার কাছে আবেদন করে, প্রার্থনা করে, বা বিজেপির নেতাদের সাথে কথা বলে তারা বাড়ি ফিরে আসছে। তো তারা যদি বাড়ি ফিরে আসতে পারে বিজেপির জন্য, পার্টি অফিস যদি বিজেপি ফিরিয়ে দেয়, তাদের দোকান যদি বিজেপি ফিরিয়ে দেয়, তাদের মার খাওয়া থেকে যদি বিজেপি বাঁচায়, তাহলে তারা তৃণমূলের ঝান্ডা ধরবে কেন? সেই জন্য আজকে তো আমার খুব খারাপ লেগেছে দেখে, যে যখন তৃণমূলের একটা ঘোষিত কর্মসূচি, যে হকার বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল রাস্তায় নামবে, সেখানে একমাত্র শিয়ালদা স্টেশনে আমি দেখলাম আমাদের দলের 3 জন বিধায়ক, আর খুব বেশি হলে 50টা ছেলে। না, 215 পাওয়া দলের এই অবস্থা। না শুধু এটা নয়, গতকাল যেটা দেখা গেছিল যে আম্বেদকর মূর্তির নিচেও যে সেখানেও তো মানে 50% মানে জয়ী বিধায়ক। 50% না, আপনি ভুল বলছেন। 80 জনের মধ্যে 50 জন অ্যাবসেন্ট, মোর দ্যান 60% অ্যাবসেন্ট। 30 জন বসেছিল, 50 জন যায়নি। দিদির বাড়িতে দল, মানে আমার প্রাক্তন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এখনো তাকে মাতৃসমা সম্মান করি, তার বাড়ির মিটিং এ বিধায়করা যাচ্ছে না, তার বাড়ির মিটিং এ সাংসদরা যাচ্ছে না। টলিপাড়ার সাংসদরা তো কোথায় কেউ জানে না। আজকে শুনলাম কলকাতার মেয়র পরিষদদের নিয়ে মিটিং করেছে, সেখানে মেয়র পরিষদরা যায়নি। আমি তো এরকমও শুনছি মেয়র আগামী কিছুদিনের মধ্যে ইস্তফা দিয়ে দেবে। হ্যাঁ, এরকমই একটা খবর। তো এই যে অবস্থা দলটা কেন হয়েছে, কার জন্য হয়েছে, সব দোষটা গিয়ে অভিষেক ব্যানার্জির ঘাড়ে পড়ছে, সবার রাগ অভিষেক ব্যানার্জির ঘাড়ে গিয়ে পড়ছে। কি ঠিক আছে, সে সেনাপতি ছিল, তার ঘাড়েই পড়বে, কিন্তু শুধু একমাত্র অভিষেক ব্যানার্জির দোষ ছিল না, এটা সবাইকে এর দায় নিতে হবে। তৃণমূল কংগ্রেসে যে 41% ভোট পেয়ে, সেই ভোটটা পেয়েছে মমতা ব্যানার্জির মুখ দেখে। মমতা ব্যানার্জিকে মানুষ গালাগাল দিচ্ছে না। তৃণমূলের এই পরিস্থিতি হয়েছে লোয়ার লেভেলে তৃণমূলের কর্মীদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মা বোনেদের সাথে অপমান করা, মা বোনেদের অত্যাচার করা, আর তারপরে লাগামহীন তোলাবাজি। আর সেই লোয়ার লেভেল মানে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বার, ব্লক সভাপতি, এই স্তরটা পুরো তৃণমূলকে ডুবিয়ে দিয়েছে, মানুষকে চটিয়ে দিয়েছে। না এখন যে খবরগুলো উঠে আসছে যে মানে কেউ যদি বাড়িও বানায়, একটা ঢালাই করতে গেলে যদি এক লরি বালি ফেলে বা সিমেন্ট ফেলছে বস্তায় বস্তায়, তো সেখান থেকেও দিতে হচ্ছে পয়সা। না আপনি অনেক বড় কথা বলছেন, বালি ফেললে সিমেন্ট ফেললে পয়সা দিলে, আপনি অনেক বড় কথা বলছেন। আমি কারুর নাম নিয়ে ব্যক্তি আক্রমণ করি না, আপনারা সাংবাদিক, আপনাদের বলবো নিউ আলিপুরে চলে যান। কলকাতার মধ্যে নিউ আলিপুরের মতো জায়গায় আপনার বাড়িতে একটা কোমোড লাগাবেন, কোমোড, টাটা এস গাড়িতে করে ধরুন একটা কোমোড এসছে, দুটো ছেলে চলে আসবে, আপনি নাকি বাথরুম নতুন করে বানাচ্ছেন,
এই পুজোর জন্য এই ক্লাবের জন্য এত টাকা চাঁদা দিতে হবে, এই করেই তো এই অবস্থাটা দাঁড়িয়েছে। আজকে আপনি বললেন রোজ সকালবেলা উঠে কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে তো হচ্ছে। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন কি করে? আমি তো তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ভোকাল ছিলাম। একদম। আমি ডাইরেক্ট বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছি তার বিধানসভা নন্দীগ্রামে দাঁড়িয়ে। শুধু তার না, তার বাবার সম্বন্ধে অভিযোগ করেছিলেন। না, তার বাবার সম্বন্ধে আমি বলি আমাকে বলা হয়েছিল বলতে, আমি ওনার বাবার সম্বন্ধে, ওনার মার সম্বন্ধে, ওনার ব্যক্তিগত, আপনাকে মনে করিয়ে দিই আপনার চ্যানেলের দর্শকদের, যখন হুমায়ুন কবিরের মতো জানোয়ার যখন শুভেন্দু বাবুকে নোংরা একটা উক্তি করেছিল যে উনি সমকামী, তখন আমি তার প্রতিবাদ করেছিলাম। যখন তৃণমূল কিন্তু জেতা, রেজাল্ট বেরোয়নি, যে আমি শুভেন্দু অধিকারী দৃঢ় বিরোধিতা করতে পারি, কিন্তু কে কি খাবে, কে কি পড়বে, কে কাকে ভালোবাসবে, কে কোথায় যাবে, সেটা হুমায়ুন কবিরের মতো জানোয়ার বলতে পারে না। আমি তখন প্রতিবাদ করেছিলাম যখন তৃণমূল কিন্তু ক্ষমতায়, রেজাল্ট বেরোয়নি। তো আমার প্রিন্সিপাল খুব পরিষ্কার, সেই জন্য আপনি আমার বাড়িতে বসে আছেন। আমার বাড়িতে ইডি রেড হচ্ছে না, আমার বাড়িতে কর্পোরেশন 401-এর নোটিশ লাগাচ্ছে না, আমার নামে থানায় গিয়ে এফআইআর হচ্ছে না তোলাবাজি বা কারুর জমি দখল বা কাউকে ফলস কেস দিয়ে পিটিয়েছি, বা 2021-এ জেতার পর রিজু দত্ত কাউকে মেরেছে বা কাউকে পুলিশ কেস দিয়েছে, হচ্ছে না তো। কেন হচ্ছে না? আমি দলের মুখপাত্র থাকার সময় আমার যেটা কর্তব্য ছিল, যেটা আমার রাজধর্ম ছিল, দলের মুখপাত্র হয়ে দলের হয়ে ব্যাটিং করা, বিজেপি এবং বিজেপির নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, আওয়াজ তোলা, সেটা আমি করেছি। দাদা, একদম তুমি যে কথা বলছো যে এই দুর্নীতি পুরসভায় সব জায়গায়, তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হাইকোর্টে গেছিলেন, হাইকোর্ট থেকে বলে দিয়েছে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না, করতে গেলে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে। এটা কিভাবে দেখছি? দেখুন, একটা কথা, ইংলিশে একটা কথা আছে, হিউব্রেস ইজ দ্য কজ অফ ইউর ডাউনফল। মানে আপনার অহংকার যদি মাত্রা ছাড়িয়ে যায় না, তাহলে আপনার পতন অনিবার্য। কি দরকার ছিল 32টা গাড়ির কনভয়? আমরা যখন শুরু করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, আমরা তাকে দাদা বলে ডাকতাম। তারপরে তার অফিসে একটা সিন্ডিকেট তৈরি হলো, তার আত্মসহায়ক, তার সিকিউরিটি ইত্যাদি, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমন একটা অদৃশ্য দেওয়ালের পেছনে নিয়ে চলে গেল যে আমরা তার কাছে পৌঁছতে পারছি না, আমরা কর্মীরা। এবং দাদা থেকে তিনি বস হয়ে গেল, যেই দাদার থেকে বস হয়ে গেল, পতনের শুরু হয়ে গেল। আজকে যে মানুষটা, তাকে সবাই দোষারোপ করছে, যে বাড়িতে তার বউ বাচ্চা থাকে, সেই বাড়ির সামনে নোংরামি হচ্ছে। আমার এটা দেখে খুব খারাপ লাগছে। আর আপনার চ্যানেলের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, ওই বাড়িতে অভিষেক ব্যানার্জির বউ আর দুটো ছোট ছোট বাচ্চা থাকে, ওদের ট্রমা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যদি ওখানে একটু সুরক্ষা বাড়ানো যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আরেকটা কথা বলছি, এই তৃণমূল কংগ্রেসের ভেতরেও কিন্তু বহু হামজা আলী মাদারি আছে, বহু ধুরন্ধর আছে, যারা ঘাপটি মেরে পড়ে আছে। আমি তো রিজু দত্ত ওপেন বলছি, যারা দিদির বাড়িতে গিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছে, যারা বিধানসভায় আম্বেদকরের ঘরের মূর্তি নিচে বসে আছে, তারা সব ফোন করে আমার কথা মনে রেখো, দরজা খুললে আমার নামটা প্রথমে রেখো। পরিষ্কার বলে দিচ্ছি, আমি নামটা শুধু বলছি না, আমি ব্যক্তিগত আক্রমণ করি না বলে। ঠিক আছে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কর্পোরেশন নোটিশ দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তার প্রিভিলেজ আছে, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়। তার নামে যখন এফআইআর হয়েছে, তিনি তার রক্ষা কবচ নিতে হাইকোর্টে গেছিলেন, সেটা আমার আপনার সকলের অধিকার আছে। হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে 30শে জুন অব্দি ওনার বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। আর আমার ধারণা সেটা হাইকোর্ট বলেছে কারণ তিনি সাংসদ, আপনি হলে অ্যাকশন নিতে পারতো পুলিশ। এবং বলেছে পুলিশ যদি ডাকে আপনাকে গিয়ে তদন্তে সায় দিতে হবে, তদন্তে ভার্চুয়ালি হবে, বা গিয়ে তদন্তে আপনাকে যোগ দিতে হবে এবং সাহায্য করতে হবে, আর আপনি দেশের বাইরে যাবেন। এটা তো আইনের পথে চলবে, এর ওপরে তো কিছু নেই। একদম। এই আগাম জামিনের আর্জি জানিয়েছেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তী, ওনার স্বামী। ওনারাও কিন্তু অ্যাপিল করেছেন। ওনারা অ্যাপিল করেছে। এবার দেখুন, কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কে বিধায়ক কে সাংসদ সেটা ব্যাপার না। কোর্ট আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য হচ্ছে, ধরুন একটা শক্তিশালী ব্যক্তির সাথে যদি আমার আপনার লড়াই হয় না, যদি আমরা কিচ্ছু না করতে পারি না, তখন দেখবেন সাধারণ মানুষ বলে তোকে আমি কোর্টে দেখে নেব। তো যাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে তারা কোর্টে যাচ্ছে। কোর্ট যদি মনে করে, কারণ সরকার পক্ষেরও তো লয়ার থাকবে, তারাও যত রকম এভিডেন্স আছে তারাও সেই এভিডেন্স জমা দেবে।
কোর্ট যদি মনে করে রক্ষা কবচ দেবে দেবে, কোর্ট যদি মনে করে এগুলো সাজানো এফআইআর তাহলে কোর্ট তার বক্তব্য রাখবে, আর কোর্ট যদি মনে করে যে না, যে এফআইআর আর যে ক্রাইম এর অভিযোগ এনাদের বিরুদ্ধে আছে, এনাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে পারে, তাহলে কোর্ট সেটা বলবে। আর কিছুক্ষণ আগে আপনি বললেন নিমানিপুরে দুর্নীতির কথা, সেই নিমানিপুর থেকে একটু দিয়ে করি আমরা রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। সেই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কিন্তু দখল হয়ে গেছিল, বলা হচ্ছে জবরদখল ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইদের এতে আর অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের এতে। তো নিশীথ প্রামাণিক ক্রীড়ামন্ত্রী বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে ফাঁকা করে দেবো। তো আজকে কিন্তু 48 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে গেছে, ইভেন কি অ্যাথলেটিক ট্র্যাকও বসতে চলেছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। দেখুন, আপনি আমায় ইন্ডিভিজুয়াল ইস্যু ভিত্তিক প্রশ্ন করছেন। নিশীথ যে পদক্ষেপটা নিয়েছে, আমি নিশীথ নাম করে বলছি, তিনি ক্যাবিনেট মন্ত্রী, কিন্তু যখন যুব করতাম আমরা এক থালায় খেতাম, আমার বন্ধুস্থানীয়, আমার ভাই ভাতৃসম, তাই আমি নাম ধরে বলছি, কিন্তু উনি মন্ত্রী আজকের দিনে। তো এটা তো সাধু উদ্যোগ। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সরকার গঠন হওয়ার পর থেকে এখনো পুরো ক্যাবিনেট বন্টন হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী আর নতুন পশ্চিমবঙ্গ সরকার যে ব্যাটিং করছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খুব খুশি। আমার পরিবারের লোকেরা, তারা অরাজনৈতিক, আমার মা ডাক্তার, আমার স্ত্রী বেসরকারি সংস্থায় কাজ করে, তারা বলছে ভালো কাজ করছে। তো সাধারণ মানুষ তো খুশি। সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ বুক ভরা আশা নিয়ে পরিবর্তন করে বিজেপিকে ক্ষমতায় এনেছে, কারণ তারা বাংলায় পরিবর্তন দেখতে চাইছে। আর আপাতত এই 14-15 দিন বিজেপি মানুষের আশা পূর্ণ করে সেই ব্যাটিংটা করছে। আমি সব চ্যানেলে, আন্তর্জাতিক চ্যানেল বা রাষ্ট্রীয় চ্যানেলেও আমি একটাই কথা বলছি, যে সরকারকে সময়টা দিতে হবে। শুভেন্দু অধিকারী হ্যারি পটার নয়, যেন ছড়ি ঘুরিয়ে দিল আর ম্যাজিকের মতো হয়ে গেল। এইসব বোকা বোকা কথা যারা বলছে যে এক্ষুনি এই করতে হবে, ওক্ষুনি, ওইভাবে হয় না, ওইভাবে হয় না। সরকারকে একটা সময় দিতে হবে। সরকার সেই কাজটা করছে, এতদিন অবধি যা কাজ করেছে দুর্ধর্ষ কাজ করেছে। আগামী দিনে আশা করব বাংলার মানুষ হিসেবে, আজকের দিনে আমি তো বাংলার সাধারণ নাগরিক, আমি আশা করব এইটাই যাতে চলতে থাকে। বাংলার মানুষ যে পরিবর্তনটা চেয়েছে সেই পরিবর্তনটা আমরা যাতে দেখতে পারি। আইডিয়া অফ বেঙ্গল যাতে বদলায়, যাতে বিদেশি বিনিয়োগ আসে বাংলায়, যাতে ভারী কারখানা হয় বাংলায়, যাতে বাংলার ছেলেমেয়েদের বাইরের রাজ্যে যেতে না হয়, বাংলাতে তারা চাকরি পায়, বাংলায় যাতে চাকরি হয়, প্রচুর বেকার ছেলে মেয়ে, শিক্ষিত বেকার ছেলে মেয়ে, তাদের যাতে ভাতা না দিয়ে তারা চাকরিটা পায়। আমরা তো সবাই এটা চাই। আগের সরকারে থাকাকালীনও আমরা এটা চেয়েছিলাম, হয়ে ওঠেনি। এই সরকারের কাছে সেই প্রত্যাশাই তো থাকবে। আচ্ছা, যে সরকারের কথা যখন বললেন 15 বছর টাইমে, 15 বছর কিন্তু শিল্প দেখা গেল না, শিল্পই কি পতনের একটা কারণ হতে পারে? দেখুন, একটা কথা আমি বলি, শিল্পটা খুব দরকার, বাংলার মতো রাজ্যে শিল্পটা খুব দরকার। কারণ দেখুন, এই বাংলায় আজকে নতুন সরকার, ধরুন পুলিশে কিছু নিয়োগ করে নেবে, শিক্ষা দপ্তরে কিছু নিয়োগ হবে, স্বাস্থ্য দপ্তরে কিছু নিয়োগ হবে, তাতে কিন্তু সমগ্র বাংলার বেকার যুবক যুবতীদের এই যে চাকরিহীনতা, সেটা কিন্তু কাটবে না। কারণ সব দপ্তর মিলিয়ে কত নিয়োগ হবে? 1 লক্ষ, তার বেশি তো সম্ভব নয় কোনো সরকারের পক্ষে। বাস্তবটা বুঝতে হবে। কিন্তু বাকি ছেলেমেয়েরা যদি তাদের জীবন জীবিকা চালাতে হয়, যদি তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে হয়, তাহলে বাংলার মাটিতে ভারী কারখানার প্রয়োজন, টাটার প্রয়োজন, আদানির প্রয়োজন, আম্বানির প্রয়োজন, যে সংস্থাগুলোয় হ্যাবক রকম নিয়োগ হয়। যেমন জামশেদপুর, একটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে একটা শহর ডেভেলপ হয়ে গেছে। তো কলকাতায় বা পশ্চিমবঙ্গে সেই জায়গা আছে, সেই জমি আছে, আমরা চাই যে সেটা বাস্তবায়িত হোক, বাংলার বেকাররা চাকরি পাক, যেটা আগে হয়নি। আমরা দেখছিলাম যে কিছুদিন আগেই তপসিয়াতে বুলডোজার চলছিল, সেই বুলডোজারে চলছিল যে বিধায়ক, সেই বিধায়ক নিয়ে জিতেছেন, ওনাকে দেখা গেল না, দেখা গেল সিপিএম এর লোকজনকে, দেখা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে স্টে অর্ডার আনতে। জয়ী বিধায়ক তার বিধানসভায় কেন কাজটা করবে? এইগুলো দেখেই তো আমি অবাক হয়ে যাই। সিপিএম এর বিধায়ক সংখ্যা 1, তৃণমূলের 80। তো তৃণমূলের আগে সিপিএম কি করে স্টে অর্ডার নিল? তো তৃণমূলের নেওয়া উচিত। তৃণমূলের তো বড় বড় ল ফার্ম আছে, বড় বড় ল ফার্ম, ফক্সেন মন্ডল, অ্যাকুইল, বড় বড় ল ফার্ম, তারা একটা স্টে অর্ডার নিতে পারলো না। আর এক পাওয়া একটা দল 50-60 জনকে নিয়ে ওখানে লাল পতাকা নিয়ে পৌঁছে গেল হিরো সাজতে, আর 80টা বিধায়ক পাওয়া দল তারা পৌঁছতে পারলো না। এগুলো আমার কাছে খুব অদ্ভুত, জানেন তো, এগুলো আমাদের কাছে খুব অদ্ভুত ব্যাপার।
কি আর বলবো, এখন তো আর বলার অনেক কথা আছে, সব কথা এখনো মনের একটা কোনায়। যেহেতু 13 বছর একটা দলে ছিলাম, মানে 13 বছর যদি আপনি বাড়িতে একটা কুকুরকেও পোষেন না, দেখবেন আপনার তার সাথে একটা বিরাট মায়ার সম্পর্ক হয়ে যায়। তো আমি 13 বছর একটা মানুষ হয়ে একটা দলের কাটিয়েছি। আমি তো তার আগে কোনো দল করিনি, আমার শুরু তৃণমূল কংগ্রেস, আর রাজনীতি এখন শেষ করেছি তৃণমূল কংগ্রেস। আগে কি করব জানি না, শেষ তো তৃণমূল কংগ্রেস। তো সেই জন্য আর অত খুলে মিডিয়ার সামনে বলছি না, এইটা বাকিটা আপনারা বুঝেন। আচ্ছা, একটু আগে আপনি বললেন যে আপনার বাড়িতে আপনার মা ডাক্তার। হুম। তো আপনার এই যে আপনি যেখানে থাকেন সেই বিধানসভা থেকে আরজিকর একদম কাছে। হ্যাঁ। আরজিকরের যে ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে আপনি শাসক দলের হুম। আহ, সেই সময় আপনাকে, যেহেতু আপনি মুখপাত্র, আপনাকে ডিফেন্ড করতেই হুম, হবে। হুম। তো সেই সময় কোন সময় কি বিবেক কি নাড়া দেয়নি আপনার? দেখুন, এই যে বাড়িতে আপনি বসে আছেন, এই বাড়িতে আমার বাবা ডাক্তার ছিলেন, আমার মা ডাক্তার, আজকের দিনে আমার ছোট ভাইও ডাক্তার। ঠিক আছে? তো সেখানে যখন আরজিকর ঘটনা ঘটেছিল, আমার মা, আমার স্ত্রী, আমার ভাইয়ের স্ত্রী, তারা সবাই রাস্তায় ছিল। উই ওয়ান্ট জাস্টিস। আমি প্রথম 1 সপ্তাহ টিভিতে গেছিলাম দলকে ডিফেন্ড করতে, যেহেতু সঞ্জয় রায় 24 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছিল, এবং তারপরে প্রচুর নোংরামি হয়েছিল। এই 150 গ্রাম বীর্য, আমি সোমা বলছি, ইত্যাদি ইত্যাদি প্রচুর মিথ্যে রটনা রটানো হয়েছিল। এবং তখন আমার বিবেকে লেগেছিল যে এটা হতে পারে না, একটা বাচ্চা মেয়ে ডাক্তার ডিউটি করে তার হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন হয়ে গেল। এটা এটা না স্বাভাবিক না। তখন আমি দলের অভ্যন্তরীণ আওয়াজ তুলেছি, তখন আমাকে 1 মাস সরিয়ে দেওয়া হয়েছিল টিভিতে। কিন্তু তারপরে আবার যখন আরজিকর পুরো কাণ্ডটা রাজনৈতিক হয়ে গেল, বাম অতিবামের হাতে চলে গেল, তখন আমি আবার টিভিতে যাই। কারণ তখন আর অভয়া নিয়ে ম্যাটারটা ছিল না, অভয়ার জাস্টিসের ব্যাপার ছিল। তখন ছিল মমতা ব্যানার্জিকে গদি থেকে সরাতে হবে অভয়াকে কেন্দ্র করে। আর আমার আজকের দিনে আমি বলছি, এটা এটা বলার পর লোকে আমাকে ট্রোলও করতে পারে, গালও দিতে পারে, সেটা হচ্ছে আমার খারাপ লাগে ওই হতভাগা মেয়েটার জন্য, অভয়ার জন্য। কেন বলছি তার কারণ আপনারা ভেবে দেখুন, সেই সময় তার সহপাঠীরা যারা আন্দোলন করেছিল, দ্রোহটহ করেছিল, কিউআর কোডে 4.5 কোটি টাকা তুলেছে। এটা তো প্রমাণিত। সাধারণ মানুষ গিয়ে তাদের খাবার দিয়ে এসছে, এই দিয়ে এসছে, আর তারপরে মানুষের টাকা তুলেছে অভয়ার নাম করে। আজকে অভয়ার মা শাসক দলের বিধায়ক, তিনি বিধায়ক, তিনি হাইকোর্টও কেসটা খুলেছে। আমি চাইবো অভয়া জাস্টিস পাক, কিন্তু তিনি বিধায়ক হয়েছে। সেই সময় টলিপাড়ার প্রচুর লোকে রাস্তায় নেমে নিজের সিনেমার প্রমোশন করে নিয়েছে। অনেক অভিনেত্রীরা রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস করে শাড়ির দোকানের বিজ্ঞাপন করে নিয়েছে। ইউটিউবাররা আপনাদের মতো যারা পোর্টাল চালাতো, শুধু অভয়া করে 2 মাস তাদের ইনকাম হয়েছে। কিছু মনে করবেন না। না না না, একদম ইউটিউবাররা কন্টেন্ট পেয়েছে। বড় বড় চ্যানেল, যারা বাংলার সবচেয়ে বড় চ্যানেল, শুধু অভয়াকে ইউজ করে, অভয়াকে চালিয়ে 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 তাদের কর্মীদের অ্যাপ্রিসিয়েশন দিয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার, আজকেও 21শে মে 2026 ওই মেয়েটার কেসটা আবার হাইকোর্টে খুলতে হয়েছে, মেয়েটা এখনো জাস্টিস পায়নি। তো আমার খারাপ লাগে শুধু ওই মেয়েটার জন্য। আবার সিবিআই তদন্ত দিয়েছে। হুম। তো এবার কি মনে হচ্ছে কেসটা কি অগ্রগতি পাবে? আমি যে আমার আমার সিবিআই এর উপর বিশ্বাস করুন, আমার সিবিআই এর উপর কোনো বিশ্বাস নেই। হাইকোর্ট যখন আবার সিবিআই তদন্ত দিল, তাহলে আগে সিবিআই এর অফিসারগুলোকে সাসপেন্ড করলো না কেন? কেন করলো না? আমার প্রশ্নটা এখানে। সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, তারপরে 52 দিন ইনভেস্টিগেশন করেছে কে? সিবিআই। এত মোটা 1,500 না 2,000 পাতার চার্জশিট জমা দিয়েছে কোর্টে। 42 না 45 জন ডাক্তারের উইটনেস নিয়েছে, পুলিশ অফিসারদের উইটনেস নিয়েছে। তারপরে 52 দিন বাদে এই সিবিআই তো কোর্টে, শিয়ালদা কোর্টে গিয়ে বলেছে ধর্ষণ আর খুনের একমাত্র অভিযোগী হচ্ছে, মানে একমাত্র দোষী হচ্ছে সঞ্জয় রায়। এবং তারা কেসটা এমনভাবে সাজিয়েছে যে তার ফাঁসির সাজাও নিতে পারেনি। তাহলে হাইকোর্ট যখন আবার কেসটাকে নতুন করে খুলে আবার সিবিআইকে দিল, তাহলে সিবিআই এর যে অফিসারগুলো এই প্রথম ইনভেস্টিগেশনের সাথে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? তারা কেন্দ্র সরকারের কর্মী বলে। এটাও কিন্তু আপনাদের দর্শকদের ভেবে দেখতে হবে, তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না? আর আরেকটা জিনিস, আপনার চ্যানেলে একটা কথা বলছি, অভয়ার মা হাইকোর্টে গিয়ে বলেছে যে তিনি নির্মল ঘোষের নামে একটা কমপ্লেন করেছে, প্রাক্তন পানিহাটির বিধায়ক, যে জোর জবরদস্তি তার মেয়ের মৃতদেহকে তারা দাহ করে দিয়েছে। আমি আরেকটা জিনিস বলছি যেটা তদন্তের আয়ত্তায় আনা উচিত।
যে অভয়া কাণ্ড ঘটে যাওয়ার 24 ঘন্টার মধ্যে আরজি করে ভাঙচুর চালালো কারা, কেন ওই ভাঙচুর হয়েছিল, কার নির্দেশে ওই ভাঙচুর হয়েছিল, এটা অবশ্যই তদন্তের আয়ত্তে আনা উচিত। মানে ভাঙচুরে গিয়ে তথ্য প্রমাণ লোপাট এরকম একটা ইঙ্গিত। কেন হবে ভাঙচুরটা আপনি আমাকে বলুন তো, আপনার রাতারাতি বুদ্ধি, দেয়াল উঠে গেল। আপনার বুদ্ধিতে কি বলে? আর আর একটা হসপিটালের মধ্যে একটা বাচ্চা মেয়ে ডাক্তার, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সারা ভারতবর্ষের মিডিয়া সেখানে উপস্থিত। হঠাৎ করে 300-400 ছেলে হাতে চপার, হাতে খাঁড়া, হাতে বাঁশ, হাতে ভোজালি নিয়ে সেখানে গিয়ে ভাঙচুর চালালো। এতটা সিম্পল ব্যাপারটা। এটার গভীর তদন্ত হওয়া উচিত, কেন হয়েছিল, কারা করিয়েছিল, কার নির্দেশে হয়েছে। অবশ্যই। আচ্ছা, রাজ্যের সব মাদ্রাসায় বলা হয়েছে বন্দে মাতরম গান গাইতেই হবে, এটা এতদিন ছিল না, বিজেপি সরকার আসার পরে এটা বাধ্যবাধকতামূলক করে দিয়েছে, এটা হ্যাঁ। কিভাবে দেখছেন? ঠিক আছে, এর মধ্যে অসুবিধা কোথায়? আজকে যদি বিজেপি সরকারে এসে বলতো প্রতিটা মাদ্রাসায় জয় শ্রীরাম বলতে হবে, তাহলে একটা প্রতিবাদের জায়গা থাকে। কিন্তু বন্দে মাতরম তো আর কোনো ধর্মীয় স্লোগান নয় বা কোনো রাজনৈতিক স্লোগান নয়। আপনিও বলতে পারেন বন্দে মাতরম, আমিও বলতে পারি বন্দে মাতরম। বন্দে মাতরম কে লিখে গেছিল? সাহিত্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বাংলার বাংলার মনীষী লিখে গেছিল বন্দে মাতরম। বন্দে মাতরম তো দেশাত্মবোধ একটা গান। আপনি যদি ভারতীয় হন আর আপনি যদি ভারতবর্ষকে ভালোবাসেন, তাহলে আপনার বন্দে মাতরম বলতে অসুবিধা কোথায়? তো আরেকটা জিনিস দাদা, যারা, যাদের বন্দে মাতরম বলতে অসুবিধা বা কোনো রাজনৈতিক দল যদি এর বিরোধিতা করে, তাহলে তারা কতটা ভারতবর্ষকে ভালোবাসে সেটার উপর প্রশ্ন চিহ্ন ওঠে। বলছি এই যে হকার উচ্ছেদ, অবশ্যই হকার উচ্ছেদে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, শিয়ালদা চত্বর। হকার উচ্ছেদ তাদের একটা বিকল্প কিছু করে হকার উচ্ছেদ করাটা কি বেটার ছিল? দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে যে পুনর্নির্বাচন না দিয়ে কেন তাদের তোলা হলো। দেখুন, এর মধ্যে একটা লজিক তো আছে। যারা হকারি করে এত বছর খাচ্ছে এই স্টেশনের বাইরে, তাদেরও তো পরিবার আছে, তারাও তো গরিব মানুষ। আমি আশা করবো এই নতুন সরকার তাদের ব্যাপারেও কিছু ভাববে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, নতুন সরকারের ফার্স্ট প্রায়োরিটি, যেটা আমি বুঝতে পারছি মুখ্যমন্ত্রীর বক্তব্যে এবং শাসক দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে, যে বিজেপি ওয়ান্টস টু চেঞ্জ দ্য আইডিয়া অফ বেঙ্গল। মানে বাংলার যে ভাবমূর্তি সেটা বদলাতে চাইছে এই নতুন সরকার এবং শাসক দল। তারা চাইছে, যেটা আমি প্রথমেই বললাম আপনাদের, বিদেশ থেকে বিনিয়োগ আসুক, বাংলায় ভারী কারখানা হোক। তার জন্য বাংলার যে চরিত্র বা বাংলার যে চিত্র দেশের কাছে বা বিদেশের কাছে আছে, সেটা বদলানো খুব জরুরি। আজকে গরিব মানুষ হকার, তারা কি খাবেন সেটা যেমন একটা বিরাট প্রশ্ন। রাজনৈতিক দল সেটা নিয়ে আন্দোলন বিক্ষোভ করতেই পারে, কিন্তু বাংলার সাধারণ মানুষ তারা কিন্তু প্রতিবাদ করছেন। তারা বলছে এই হাওড়া স্টেশন দিয়ে তো আমরা যেতে পারতাম না, এই শিয়ালদা দিয়ে হাঁটতে পারতাম না। এটা বুঝুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাকে আইডিয়া অফ বেঙ্গল চেঞ্জ করতে হয়, তাহলে এগুলো নেসেসারি পদক্ষেপ। সিপিএমও চেষ্টা করেছিল অপারেশন সানশাইন, অপারেশন সানশাইন সিপিএমও করেছিল। মমতা দিও গড়িয়াহাটে শুরু করেছিল, তারপরে পারেনি। কিন্তু এই সরকার যেহেতু ডবল ইঞ্জিন সরকার, তারা চাইলেই করে দিতে পারে। আর আমার মনে হয় এটা হওয়া উচিত। কিন্তু তার সাথে সাথে এটাও বলবো, আমার আবেদন থাকবে বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার শাসক দল বিজেপির কাছে, যে আপনারা যে হকারদের সরাচ্ছেন, বাংলার ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন, সাধু উদ্যোগ, 100% তার সমর্থন রইল। কিন্তু এই গরিব মানুষগুলোরও তো জীবন জীবিকার অধিকার আছে, সেটা আপনারা একবার বিবেক বিবেচনা করে দেখে নিন। তাদেরকে পুনর্বাসন কি করে দেয়া যায়, তাদেরকে অন্য জায়গায় কি করে অ্যাকোমোডেট করা যায়, বা তাদের রুজি রুটির ব্যবস্থা কি করে করা যায়, সেটাও আপনারা একটু দেখে নেবেন। এইটুকু আবেদন রাখতে পারি। একদম। আমার শেষ প্রশ্ন, অনেকক্ষণ দাদার সঙ্গে কথা বলে আমার শেষ প্রশ্ন একটাই, যে সোশ্যাল মিডিয়ায় নতুন পার্টি লঞ্চ করেছে, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ, আপনি জানেন, সিজে। হ্যাঁ, আগামী 4 দিনের মধ্যে দেশের সবচেয়ে বড়, মানে বেশি ফলোয়ার্স দল ছিলেন কংগ্রেস, তাকেও ক্রস করে চলে গেছে। বিজেপিকেও ক্রস করেছিল। বিজেপিটাও ছিল, বিজেপির চেয়েও বেশি ফলোয়ার্স ছিল কংগ্রেসের, তাকেও ক্রস করে গেছে। তো সেখানে কি আপনি কখনো ফলো করছেন? আমি ফলো করছি, করছেন? আমি ফলো করছি, বাট এটা তো পুরোটাই সোশ্যাল মিডিয়া, এটা তো কোনো রাজনৈতিক দল নয়। এটা একটা
আহ, দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে একটা আমার, আপনার বা আপনার ক্যামেরাম্যান যারা আমাদের মতো, যাদের নিজেদের ভয়েস আছে, যাদের নিজেদের মতামত আছে, আমরা কোনো একটা মতাদর্শে বিশ্বাস করতে পারি, কোনো একটা দলের হয়ে কাজ করতে পারি বা কোনো একটা দলকে গিয়ে ভোট দিতে পারি, কিন্তু সেই দলেরও 100% সব কিছু আপনিও সমর্থন করেন না, আমিও করি না। সব দলের মধ্যেই কিছু ভুল ভ্রান্তি আছে। এই যে ককরোচ জনতা পার্টি, এটার ব্যাপারে আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে ভারতবর্ষের যে জেনজি বা ভারতবর্ষের যে ইউথ, তারা যেভাবে ভারতবর্ষকে দেখতে চাইছে, তার সেই সেই ছবিটার প্রতিফলন হচ্ছে এই দলটা। কিন্তু এটা পুরোটাই সোশ্যাল মিডিয়া। এবার সোশ্যাল মিডিয়া, আপনি জানেন, সবার বাক স্বাধীনতা আছে, সবাই অনেক কিছু করতে পারে। এর বাস্তবে কি বাস্তবায়ন হবে বা এটা আগামী দিনে একটা রাজনৈতিক দলে পরিণত হবে না হবে না, এ দিল্লি বহুদূর। কিন্তু সোশ্যাল মিডিয়া আমি অবশ্যই ফলো করছি, এবং তারা যে কথাগুলো বলছে, তারা যে রিফর্মস ভারতবর্ষে আনতে চাইছে, সেটাকে, আপনি বিজেপির সমর্থক হন, আমি তৃণমূলের সমর্থক হই, বা আপনি তৃণমূলের সমর্থক হন, আমি বিজেপির সমর্থক হই, কেউই এটাকে ফেলে দিতে পারবে না। কারণ আমরা সবাই চাই যে ভারতবর্ষ এগিয়ে যাক। আমরা সবাই চাই যে ভারতবর্ষ বিশ্বে 1 নম্বর স্থান অধিগ্রহণ করুক। তো তার জন্য সব দলেরই কিছু না কিছু ভুল আছে, কিছু না কিছু খামতি আছে, সেইগুলো তুলে ধরা তো কখনো অন্যায় হতে পারে না। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আহ, দেখতে মানে শুনলেন এতক্ষণ ধরে ঋতুরা কিন্তু অনেক মান অভিমান বা স্পষ্ট কথাও বললেন যে জায়গাগুলো দরকার আছে, কিন্তু একটা কথা উনি বারবার বলছেন যে একটা সরকারকে টাইম দিতে হবে। তার কাছে যদি বলা হয় যে এক্ষুনি এটা করতে হবে, সম্ভব হয় না, তাকে একটু টাইম দিতে হবে। তাই এই যে নতুন সরকার যেভাবে কাজ করছে, আগামী 9 তারিখের পর থেকে যে আজকের 21 তারিখ, এই 10 দিন 12 দিনের যে কাজটা করছেন ওনারা, বা 16 দিনের, সেই কাজের জায়গাটায় কিন্তু বলা চলছে যে আরো কিছুটা টাইম দিলে এই সরকার আরো বেটার পারফর্ম করবে। তো এমনই আরো খবরের জন্য অবশ্যই চোখ রাখুন সময় 365 পর্দায় আর পডকাস্টের সময়। নমস্কার।